নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে তারপরে ব্লগটা শুরু করেছি। এখন বাজে ওই 8টা মতো। আমার কিন্তু অনেক কাজ হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি একটুখানি রেডি হওয়ার জন্য। সকালবেলা করে যেদিনে একটু তাড়াতাড়ি উঠে যাই না, সেদিনে স্কিন কেয়ার করার জন্য একটুখানি সময় পেয়ে যাই। তবে সকালবেলা বিশেষ কিছু আমি করি না, শুধুমাত্র সানস্ক্রিন আর তার সাথে মাঝে মধ্যে সময় পেলে একটুখানি টোনার লাগিয়ে নিই। তো এই তো রেডি হয়ে নিয়েছি, এবারে সোজা চলে যাচ্ছি কিচেনে। আজকে ছিল একাদশী, সেই জন্য রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলা নেই। তবে ঝামেলা নেই বললেও ভুল হবে। আগের দিনের ভিডিওতে কাই দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমার মনে হয়েছিল যে আমি একাদশীর আরও কিছু কিছু নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এতে করে আমার মনে হলো কিছু মানুষের একটু হলেও সুবিধা হবে, বিশেষ করে যারা প্রথম একাদশী করছে তাদের কাছে যদি নতুন নতুন রেসিপি থাকে তাহলে একাদশী করার না সেই ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যায়। কারণ আমরা তো ভেতো বাঙালি, ভাত খেতেই বেশি পছন্দ করি, আর একটা দিন ভাত বন্ধ হয়ে গেলে মনে হয় যেন সারাদিন কিছুই খায়নি। তো এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। মাসে মাত্র 2টো একাদশী পড়ে। প্রত্যেকেই চেষ্টা করবেন, যারা বিশেষ করে হিন্দু সনাতনীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক মাসে 2টো একাদশী করার অবশ্যই চেষ্টা করবেন। এতে করে আমাদের ভগবান অনেক বেশি খুশি হন। তো যাই হোক, এখন কিন্তু থালা বাসনগুলো ধুয়ে হাজব্যান্ডকে আর মেয়েকে দিয়ে এলাম। ওরা আজকে সকালের পুজোটা করছে। মেয়েও কিন্তু সকালবেলা স্নান করে বাবার সাথে বসে গিয়েছে পুজো করার জন্য। আর আজকে সকালে উঠেই না ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসপত্র অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। এখন সেগুলো দেখে নিচ্ছি ঠিকঠাক এসেছে কিনা। আর একটা কথা কি জানেন, ব্লিঙ্কিটে কিন্তু এই কিছুদিন আগে অবধি 200 টাকার ওপরে বাজার করলে সেটা ডেলিভারি ফ্রি দিত। তবে এখন কেন জানি না, 200 টাকার ওপরে করুন বা 1000 টাকার ওপরে বাজার করুন, এখন কিন্তু ডেলিভারি চার্জটা নিচ্ছে। এখন যে কোনো অনলাইন সাইটে বাজার করতে গেলে দেখেছি ডেলিভারি চার্জটা এত বেশি নেয় যে এখন আর অনলাইনে বাজার করতে কেন জানি না একদমই ইচ্ছে করে না। আজকে সকালবেলা এক কথায় বাধ্য হয়েই ব্লিঙ্কিট থেকে জিনিসপত্রগুলো নিয়েছিলাম। আর এদিকে এখন গোপালের জন্য সকালের ভোগে একটুখানি সাবু, তার সাথে কলা আর ওই লাল জামরুলটা দিয়ে দিলাম। আর আমি না স্নান ধান করে কয়েকটা আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম। তার ফাঁকে এতগুলো কাজ সেরে নিয়েছি আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। আর একটুখানি বাকি রয়েছে এদিকের কড়াইতে। আজকের ওই নতুন রেসিপিটা বানাচ্ছি। আজকে বানাচ্ছি মিষ্টি আলু দিয়ে একটুখানি পায়েস। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমিও প্রথমবার ট্রাই করলাম, তবে বিশ্বাস করুন এটা খেতে এত সুন্দর হয় আপনার মনে হবে প্রত্যেকটা একাদশীতে এটাই বানিয়ে খাই। তো আমি কিন্তু মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তবে এটা না করতে অনেকটা সময় লাগে। তবে আপনারা চাইলে না বিভিন্ন রকমের মেথড অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেরকমভাবেই বানাতে পারেন। তো আমি না এখানটায় প্রথমে একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম, তারপরে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করেছিলাম। গ্রেট করার পরে ধুইনি। তারপরে এই যে একটুখানি ভাজা ভাজা করছি, তার ফাঁকে কিন্তু এদিকের আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এটা আমি একদম জল ঝরিয়ে রেখে দিলাম। আজকে অনেক কটা আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু দিয়ে আজকে অনেকগুলো রেসিপি বানাবো। এমনিতে একাদশী মানে আলুটা আমরা প্রচুর ব্যবহার করি। অন্যান্য সবজি ব্যবহার করা যায়, এই যেরকম কুমড়ো, কাঁচকলা, তার সাথে পেঁপে। তবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একাদশীর দিনে আলুটাই ব্যবহার করি। তো এখানটা একটুখানি ঘি নিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে অল্প একটুখানি আলু দিয়েছি। তো এখানটায় আমি বানাচ্ছি সাবুদানার খিচুড়ি। এই রেসিপিটা আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাও আজকে একবার করে দিই। তো এখানটায় বড় দানার সাবুগুলো নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আর এই মোটা দানার সাবু ঝরঝরে হওয়ার পেছনে কিন্তু সাবুটাকে ভিজিয়ে রাখার একটা টেকনিক রয়েছে। সেই টেকনিক ফলো করলে আপনি যখনই সাবুদানার খিচুড়ি বানান না কেন সেটা খুব ঝরঝরে হবে। তো ভিজিয়ে রাখার সময় কিন্তু একদম জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ওপরে ওপরে একটুখানি জল থাকবে সেরকম অবস্থাতেই ভিজিয়ে রেখে দেবেন। তো তবেই গিয়ে দেখবেন সাবুদানাটা কিন্তু একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে। তো এখানটায় আমি সাবুদানা দিয়ে একটুখানি ভেজেছিলাম, তারপর একটু লবণ দিয়েছি, একটুখানি বাদাম দিয়েছি আর তার সাথে একটুখানি কিশমিশ দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ আগে থেকে ভেজে রেখে তারপরে দিতে পারেন। আমার কিন্তু আগে থেকেই বাদামটা ভাজা ছিল, সেই কারণে বাদামটা আর এখন ভাজিনি। তা না হলে কিন্তু বাদামটা আগে থেকে ভেজে তুলে রাখবেন, আলুটাও সেদ্ধ না করে ভেজে তুলে রাখতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু শেষে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তারপরেই নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে এসেছিলো, মানে মিষ্টি আলুটা। সেই অবস্থাতেই আমি প্রায় অর্ধেক লিটার মতো দুধ দিয়ে ওটাকে ফুটতে বসিয়ে দিয়েছি।
হাজব্যান্ডের অফিসের টিফিন বক্সের জন্য আমি সবসময় প্লাস্টিকের টিফিন বক্সগুলো ব্যবহার করতাম, আর সেটার জন্য আমার খুব খারাপ লাগতো। গরম খাবারগুলো প্লাস্টিকের টিফিন বক্সে তুলে রাখতাম। তো খুব ইচ্ছে ছিল এরকম একটা স্টিলের টিফিন বক্স নেওয়া। তবে স্টিলের টিফিন বক্সগুলোর না অনেক বেশি দাম দেখাতো সবসময়। তো এটা আমি অফলাইনে কিনে এনেছি, খুব কম প্রাইসেই পেয়ে গিয়েছি কিন্তু এটা। তো একটাই কিনেছি আপাতত, ইচ্ছে রয়েছে পরে আরও একটা কিনে হাজব্যান্ডের টিফিন বক্সে অ্যাড করার জন্য। তো এখানটা অল্প একটুখানি সাবুদানার খিচুড়ি তুলে রেখে দিলাম, আর তার সাথে যে বড়াগুলো করব সেটা আবার পরে তুলে দেবো। এখন আমি সাবুদানার বড়া বানাচ্ছি, তার জন্য কিন্তু ছোট দানা সাবুগুলো আমি ব্যবহার করছি। এটাও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু দিলাম, অল্প একটুখানি লবণ দিয়েছি, তার সাথে দিয়েছি গোটা জিরে, আর এখানটায় আমি বাদাম দিয়েছি গোটা। তো আপনারা চাইলে কিন্তু বাদামটাকে গুঁড়ো করে দিতে পারেন, তাতে কিন্তু এই বড়ার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর তার সাথে কিন্তু সবশেষে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়েছিলাম, আর ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এরকম টিক্কির আকারে গড়ে নিয়েছি, আর দু পিঠটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, আমি কিন্তু এখানে স্যালো ফ্রাই করছি। আসলে আমার কি মনে হয় জানেন তো, এরকম উপোস থাকা দিনগুলোতে বা বারব্রত দিনে না খুব একটা বেশি ভাজাভাজি খেলে শরীরটা ঠিক ভালো লাগে না, মানে অনেক বেশি ভারী ভারী ফিল হয়। সেই কারণে না শাস্ত্র মতে একাদশীর দিনে কিন্তু সহজপাচ্য খাওয়ার আর তার সাথে কিন্তু খুব হালকা খাওয়ার খেতে বলা হয়। তো যাই হোক, এখানে আরও একটা বড়া বানিয়ে নিচ্ছি। এখানটায় আমি আলু আর পনির দিয়ে একটা বড়া বানাচ্ছি। এটাও কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি একাদশীর দিনে। এটা আমি বহুবার মেয়েকে বানিয়ে খাইয়েছি, রেসিপিতে ইনগ্রিডিয়েন্টসগুলো হয়তো এদিক ওদিক করে খাইয়েছি। তো এখানটায় আমি একটুখানি গ্রেটেড পনির, তার সাথে সেদ্ধ করা আলু নিয়েছি, আর বাদামটাকে কিন্তু আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি, অল্প একটুখানি লবণ আর গোটা জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে কিন্তু আর কিছুই দিতে হবে না। ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে এটাকেও কিন্তু আমি টিক্কির আকারে গড়ে নেব, আর একই তাওয়াতেই আমি ভেজে নিচ্ছি। তবে এটা না ভীষণ নরম হয়, মানে ছোট বাচ্চাদেরকেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। তবে একদম ছোট বাচ্চাদেরকে দিলে আপনারা চাইলে কিন্তু এখানটায় ড্রাই ফ্রুটসেরও গুঁড়ো মেশাতে পারেন, তাতে করে অনেক বেশি হেলদি হয়ে যায়। তো আমি কিন্তু একে একে করে এটাকে টিক্কির আকার দিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন, আগে আগে একাদশীতে না আমি অনেক বেশি খাবার দাবার বানাতাম, মানে অনেক ভ্যারাইটি। তবে ইদানিং করে একদম কমিয়ে দিয়েছি, মানে যতটা কম খাবার বানিয়ে সার্ভাইভ করা যায় ততটাই কম বানাই। হাজব্যান্ডের ডিউটি থাকলে হয়তো একটুখানি ভ্যারাইটির খাবার দাবার বানাই, তা না হলে কিন্তু সাবুদানার ক্ষীর বা সাবুদানার খিচুড়ি এই দুটো দিয়েই কিন্তু আমাদের সারাদিন চলে যায়। আর তার সাথে মাঝে মধ্যে টুকটাক ফল খাই আর কি। তো এর কারণটা একটু পরেই আপনাদেরকে বলছি। তার আগে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করি। এখানটায় কিন্তু আমি একদম যে কাঁচা সাবুগুলো হয় সেটাকে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে একটুখানি বাদামকেও গুঁড়ো করে নিয়েছি। তো দুটোকে মিক্স করে এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটুখানি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম আটার মতো করে মাখা হবে। আসলে এটা দিয়ে না সাবুদানার লুচি তৈরি হয়, তবে আজকে আমি কেন জানি না এটা দিয়ে লুচি বানাতে একদমই পারলাম না। ছোট্ট ছোট্ট পরোটার মতো বানিয়েছিলাম। তো এটাকে মেখে আমি রেখে দিয়েছি সাইডে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, যেহেতু সাবু অনেকটা পরিমাণে জল টানে, এরকম শক্ত শক্ত করে মাখলে কিন্তু হবে না। শেষে আমাকে আবার জল দিয়ে ওটাকে নরম করতে হয়েছিল। তারপরেই কিন্তু ওটাকে আমি লেচির আকারে মানে বেলতে পেরেছি আর কি, তা নাহলে একদমই পাচ্ছিলাম না, এত পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল। তো এদিকে কিন্তু আমার মিষ্টি আলুর যে ক্ষীরটা সেটা একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প একটুখানি গুড় দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি নামিয়ে নেব। সত্যি কথা বলতে কি, এটা এত পরিমাণে টেস্টি হয়েছিল। আপনারা যদি এখনও বানিয়ে না থাকেন বাড়িতে, তাহলে অবশ্যই একাদশী না হোক অন্য কোনো দিনে বাড়িতে বানিয়ে ভগবানকেও ভোগ দিতে পারেন আর বাড়ির অন্যান্য সদস্যদেরকেও দিতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই তো এদিকে কিন্তু আমার সাবুদানার বড়াটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর একে একে করে ওই পনিরের বড়াটা আমি ভেজে নিচ্ছি। পনিরের বড়াটা খুব নরম হয়েছিল, তো হালকা হাতে একদম উল্টাতে হচ্ছিলো, তা না হলে একদম ঘেঁটে ঘেঁটে যাচ্ছিলো। তো এগুলো করতে অনেকটা সময় লেগেছে। আর মাঝে মধ্যে আমি টুকটাক ওদিকের কাজবাজগুলোও সারছিলাম। আজকে আবার মেয়ের জন্য দুপুরবেলা সেরকম রান্নাবান্না কিছু করিনি, কারণ আমি জানি আমরা যদি দুপুরবেলা না এই খাবারগুলো নিয়ে বসি, ও ভাত খেতে একদমই চায় না। সেই কারণে একাদশীর দিন দুপুরবেলাটা আমাদের সাথে এগুলোই খায়, আর রাত্রেবেলা ওকে জোর করে একটুখানি ভাত খাইয়ে দিই আর কি। ভাত হোক খিচুড়ি হোক যাই হোক, ওকে একটুখানি খাইয়ে দিই। ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই বড় হলেও ও আমাদের সাথে একাদশী করবে। তো যাই হোক, সাবুদানার যে আটাটা আমি মেখে রেখেছিলাম ওটা থেকে একটা লেচি নিয়ে আমি ওটাকে বেলার চেষ্টা করেছিলাম, একদমই বেলতে পারলাম না। প্রথমবারে একটুখানি ফেলিয়ার হয়েছি, আমি পরের বারে আবার একবার ট্রাই করে দেখবো এটা ভালোভাবে বানাতে পারি কিনা। তো শেষমেশ হাত দিয়ে ওটাকে চ্যাপটা করে পরোটার মতো করে ভেজে নিচ্ছি দু পিঠ। আর এদিকে কিন্তু আমি মাখানা দিয়ে একটা রায়তা মতো বানাচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়। আপনারা যারা ডায়েটে রয়েছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দইয়ের মধ্যে অল্প একটুখানি চিনি, জিরে গুঁড়ো, একটুখানি আমি লবণ দিয়েছিলাম,
ভালো করে মিক্স করে নিয়ে রোস্টেড মাখানা দিয়ে অল্প একটুখানি সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে ভালো করে সব মিক্স করে রেখে দেবো এটাকে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, একটু সময় নিয়ে তারপরে খাবেন। দেখবেন মাখানাগুলো একদম ফুলে গিয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো এখানটায় আমি আলুর আরও একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। অল্প একটুখানি ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে সেদ্ধ করে রাখা আলু দিয়েছি, অল্প একটু লবণ আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার আর ধনে পাতার কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। এই ধরনের পরোটার সাথে আলুর এই সিম্পল রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আর এই তো আমার থালা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকের কোন রেসিপিটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এর পরের একাদশীতে আপনারা যদি এর মধ্যে থেকে কোনো রেসিপি বানিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে এসেছি কিচেনটা ক্লিন করে নেওয়ার জন্য। রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি করেছি, আর এখন বাদবাকিটা করে নেব। গ্যাসকে কিন্তু আগে থেকেই আমি স্কচ ব্রাইট আর ভিম লিকুইড দিয়ে মুছামুছি করে নিয়েছিলাম। এখন শুধু একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। শ্রীমদ্ ভাগবতের 1 নম্বর স্কন্ধে 6 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারেন। তার হচ্ছে নিরন্তর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। তো এখানটায় ভগবান বলতে চেয়েছে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে না, মানে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো না কখনোই ওই জড়জাগতিক কোনো কিছু দিয়েই খুশি হতে পারে না। তো এখানটায় ভগবান এটাও বলেছেন কার্যের পরিবর্তন না করে শুধুমাত্র যদি আমরা নিজেদের উদ্দেশ্যটা পরিবর্তন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটা লাভ করতে পারি। কাঙ্ক্ষিত বস্তু কি সেটা বলতে গেলে হয়তো আজকের ভিডিওটা আবার শেষ হয়ে যাবে। আবার ভগবান এটুকুও বলেছেন জীবে চিন্তা করার প্রবণতা, অনুভব করার প্রবণতা, ইচ্ছা করার প্রবণতা অথবা কার্য করার প্রবণতা কখনোই বন্ধ করা যায় না। কিন্তু কেউ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাকে কেবল বিষয়বস্তুটি পরিবর্তন করতে হবে। তো এই শ্লোকটা আজকে এই ভিডিওতে বলার একটাই অর্থ ছিল আমার। আমি যে একটু আগেই বললাম একাদশীর দিন আগে আগে অনেক কিছু রান্না করে খেতাম, তবে এখন সেটা একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমি নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করা বন্ধ করে দিয়েছি। ইন্দ্রিয় তৃপ্তিতে না সত্যিই কোনো শান্তি নেই, জানেন। জীবনের শান্তি তো তখনই রয়েছে যখন আপনি আপনার ভেতরে থাকা পরমাত্মাকে চিনতে পারবেন, জানতে পারবেন বা তাকে অনুভব করতে পারবেন। আমরা 84 লক্ষ যোনি পার করে মনুষ্য যোনি এই কারণেই পেয়েছি শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করার জন্য। সমস্ত কিছু কাজের মধ্যে আমরা যদি ঈশ্বরকে খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজ ঠিক সফল হয়েছে। আর আপনি যদি ভুল কাজও করেন আপনাকে কিন্তু ঈশ্বর ঠিক সেই জায়গা থেকে ফিরিয়ে আনবেন। তো যাই হোক, আজকের কথাগুলো কিন্তু কোনোটাই আমার নয়। আমি কিন্তু আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবতের একটা বাণী ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কটা কাজ সেরে নিলাম। হাজব্যান্ডের টিফিনগুলো প্যাক করে রেখে দিয়েছি, একটু পরেই ও অফিস বেরোবে। তার আগে ছোট্ট একটা কাজ সেরে নিলাম। এই যে ফার্নিচারটা নিয়েছি না, তার ড্রয়ারটা ভীষণ বেশি এলোমেলো হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সমস্ত ড্রয়ারগুলো না যতই পরিষ্কার করে রাখেন না কেন ড্রয়ার কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেই কারণে এরকম একটা বাস্কেট নিয়েছি, তার মধ্যে সব কিছু গুছিয়ে রেখেছি যাতে একটুখানি নিট অ্যান্ড ক্লিন আর টাইডি লাগে দেখতে আর কি। এই ফার্নিচারগুলোর মেটেরিয়ালটা খুব একটা বেশি ভালো নয়, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি খুব বেশি খরচা করে কোনো কিছু জিনিসই আমরা কখনো কিনতে চাই না। যতটা কম পেয়েছি ততটা কমেই কিন্তু নিয়েছি, তবে দেখছি কোয়ালিটিটা খুব একটা ভালো না, অনেক বেশি যত্ন করে এটাকে রাখতে হবে। আর এই তো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল, এখন কিন্তু জামা কাপড়গুলো ফোল্ড করা রয়েছে। আমি কিন্তু বিকেলবেলা ঘুমোতে যাওয়ার আগেই এই কাজগুলো করে দিয়ে ঘুমোই, তা না হলে হয়তো একদম সন্ধ্যেবেলা গিয়ে করি। আজকে সন্ধ্যেবেলা না কাজবাজ করার একদমই ইচ্ছে নেই, সেই কারণে ভাবছি এই কাজগুলো এখনই সেরে নেব। আর আমার মেয়ে আমাকে একদম করতে দিচ্ছে না, ফোল্ড করে রাখছি আর প্রত্যেক কটা ও ঘেঁটে দিচ্ছে। তো ওকে নিয়ে এরকমভাবেই আমাকে কাজবাজগুলো সারতে হয়। তো যাই হোক, ওকে নিয়ে যেহেতু সারার অভ্যেস রয়েছে এখনও কোনো রকমভাবে সেরে নিতে হবে, কোলে নিয়ে হলেও কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো করতে করতে না আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। আফরোজা খাতুন, জয় ইন লাভ, বাণী চ্যাটার্জি, মোহিনী দিদিভাই, কাই দিদিভাই, শ্বেতা তরফদার, ঈশিতা সাউ, প্রাঞ্জা চায়, শিল্পা গিরি, আদ্রি জাস। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই তো এখন কিন্তু আরও একটা কাজ আমি সেরে নিচ্ছি। হাজব্যান্ডের অফিস পরার একটা জামা আর ট্রাউজার ছিল, সেটাকে আয়রন করে রেখে দিচ্ছি। আমি আগের দিনের ভিডিওতেই বলেছি আয়রন করার পার্ট কিন্তু আমি সব সময় অল্প থাকতে থাকতেই গুছিয়ে রেখে দিই, কারণ এই কাজটা না আমার একদমই পছন্দের কাজ নয়। সেই কারণে একটা জামা বেরোলেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে আয়রন করে রেখে দিই। আর এটা করা থাকলে হাজব্যান্ডের অফিস যাওয়ার সময় না খুব একটা বেশি ঝামেলা থাকে না, হাতের কাছে আয়রন জামা প্যান্ট থাকে,
ও কিন্তু নিজের মতো করে পরে বেরিয়ে যেতে পারে। আর এই তো এই কাজটা সেরে এখন এই ড্রয়ারটাও ক্লিন করে নিচ্ছি। এটা আমার মেয়ের হাতের নাগালে, তো এটাকে কখনোই পরিষ্কার রাখতে পারি না। যখনই এটাকে আমি ক্লিন করি 1-2 দিনের মধ্যে এরকম অবস্থা করে দেয়। আর প্রত্যেক দিন করতে করতে না বড্ড বেশি বিরক্ত হয়ে গিয়েছি, এই জন্য অনেক দিন ছেড়ে দিয়েছিলাম। আজকে অনেক দিন পরে, বলতে পারেন প্রায় 2 মাস পরে এই জায়গাটা আমি ক্লিন করছি। তো বাস্কেটগুলোও দেখলাম অনেক নোংরা হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা ড্রয়ারকে অর্গানাইজ করে রাখার জন্য এরকম বাস্কেট ব্যবহার করি। এই বাস্কেটগুলো ব্যবহার করলে না জিনিসপত্রগুলো হাতের কাছেও রাখতে পারেন, আর একটার সাথে একটা ঘাঁটাঘাঁটিও হয়ে যায় না। প্রয়োজনের সময় জিনিসপত্রগুলো খুঁজেও পেতে পারেন। এরকমভাবে ক্যাটাগরি করে রেখে দিলাম। এই বাস্কেটের মধ্যে এয়ারবাড, টুথপিক এগুলো রেখেছি। আর এই অর্গানাইজারটার মধ্যে সমস্ত ছোটোখাটো ক্রিম রেখেছি, যেরকম মুভ, টি ব্যাগ, যে ছোটোখাটো জিনিসগুলো লাগে বাড়িতে সবসময় সেগুলো রেখে দিয়েছি। আর এরকম একটা পাউচ ব্যাগের মধ্যে ছোটোখাটো ওষুধ কিংবা থার্মোমিটার এগুলো হাতের কাছে রেখে দিয়েছি, আর ড্রাই টিস্যু রেখে দিয়েছি। আর এই তো গুছিয়ে নিয়েছি এই জায়গাটা এরকমভাবে। এখন আমি ডাইনিং প্লেসটা একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। যদিও সকালবেলা একবার করে দিয়েছিলাম, তারপরেও সারাদিন যেহেতু বাবা মেয়ে এখানেই ছিল, ওই জায়গাটা আবার ঘাঁটাঘাঁটি করে দিয়েছে। তো এগুলোকে একদম টান টান করে গুছিয়ে দিচ্ছি। আর তার ফাঁকে দেখুন আমার মেয়ে কিন্তু সোফাতেই কারুকার্য করে দিয়েছে। ওর ভয় না মোটামুটি ক্রেয়নকে আমি লুকিয়ে রাখি, কারণ ক্রেয়ন পেলেই চারিদিকে দেওয়ালে বলুন বা এই ধরনের সোফা বা বেডশিটে চারিদিকে রং করে দেয় আর কি। আজকে একটুখানি হাতে দিয়েছিলাম, তার পরিণামে চারিদিকে দেওয়ালেও ঘাঁটাঘাঁটি করেছে। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করব, তার আগে কার্পেটটা একটু ভালো করে ঝেড়ে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই সোফার ওপরে এগুলো করলে কি হয় বলুন তো, এগুলো না পরিষ্কার করতে অনেক সময় লাগে। সোফাটা কিন্তু আমি বছরে মোটামুটি একবার মতো ডিপ ক্লিন করি। আগে 2বার মতো করতাম, তবে যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে তো সোফাটা, বেশি করলে আবার নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে এখন করা কমিয়ে দিয়েছি। এখন মোটামুটি বছরে একবার মতো ওই কালী পুজোর সময় কিংবা দুর্গা পুজোর সময় একবার ডিপ ক্লিন করে নিই। তো এই জায়গাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, তো একদিকটা করছি যখন ভাবলাম সাইডটাও ভালোভাবে করে দিই। স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে রঙটা উঠিয়ে এখন একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। শ্বেতা তরফদার আইডি থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে আগের দিন ভিডিওতে যে আমি কাপ্তান সেটের সাথে প্যান্টটা পরেছিলাম সেটা কোথা থেকে নিয়েছি। দিদিভাই ওটা কিন্তু অনলাইন স্টোর থেকে নেওয়া। তোমার যদি লিংক দরকার হয় আমাকে জানিও, আমি পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আর আমার কাজ করতে করতে মেয়ে চলে গিয়েছিল পাশের বাড়িতে, এখন ওকেই আনতে যাচ্ছি। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।